সময়টা 1472 খ্রিস্টাব্দ। বাহমনি রাজ্যের বিদরে নির্মিত হয় একটি বৃহৎ আকারের মাদ্রাসা। ত্রিতল বিশিষ্ট এই মাদ্রাসা গড়ে উঠেছিল ইন্দো ইসলামিক শিল্পরীতিতে। প্রায় সহস্রাধিক ছাত্র ও শিক্ষকেরা সর্বদাই পঠন পাঠনের কাজে ব্যস্ত থাকতেন এই সুবিশাল মাদ্রাসায়। এখানে শিক্ষাদানের কাজে নিযুক্ত ছিলেন দেশ বিদেশের বহু পণ্ডিত ব্যক্তি। এমনকি প্রায় 3000 বইয়ের সংগ্রহ ছিল এখানকার গ্রন্থাগারে। ইতিহাসের পাতায় যা পরিচিত হয় মামুদ গাওয়ানের মাদ্রাসা নামে। কিন্তু হঠাৎ এই মাদ্রাসার কথা বলছি কেন? আসলে এর সঙ্গে একদিকে যেমন জড়িয়ে আছে অপূর্ব শিল্প সুষমার ঐতিহ্য, ঠিক তেমনই আবার শিক্ষা সংস্কৃতি চর্চার এক গভীর ইতিহাস বহন করছে এই মাদ্রাসা, যা গড়ে উঠেছিল বাহমনি বংশের রাজত্বকালে। তবে শুধুমাত্র এটুকুই নয়, বাহমনির শিল্প সংস্কৃতি চর্চার পরিসর ছিল আরও বিস্তৃত। এই সকল কথাই ডিটেলসে আলোচনা করব আজকের এই ক্লাসে। (1347 খ্রিস্টাব্দ) আবুল মুজফফর আলাউদ্দিন বাহমন শাহ উপাধি নিয়ে বাহমনির রাজ সিংহাসনে বসেন হাসান গঙ্গু। প্রতিষ্ঠা করেন স্বাধীন বাহমনি রাজ্যের। তার রাজধানী হয় গুলবর্গা। হাসানের মৃত্যুর পর সিংহাসনে বসেন ওনারই জ্যেষ্ঠ পুত্র প্রথম মোহাম্মদ শাহ, যাঁর আমলে নির্মিত হয় 3টি বিখ্যাত সৌধ। সেগুলির কথাই আলোচনা করব এখন। জানা যায় যে 1367 খ্রিস্টাব্দে গুলবর্গা দুর্গের ভিতরেই তৈরি হয়েছিল জামা মসজিদ। এটির নির্মাতা ছিলেন বিখ্যাত পারসিক স্থপতি রফি। ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে এই মসজিদের নির্মাণ শৈলীতে দেখা যায় হিন্দু, পারসিক ও তুর্কি শিল্পধারার সমন্বয়। এছাড়াও গুলবর্গাতে নির্মিত অপর মসজিদটি হল শাহবাজার মসজিদ, যেখানে একইভাবে মিশ্র শিল্পকলার নিদর্শন চোখে পড়ে। আবার ওসমানাবাদে তৈরি হজরত শামসুদ্দিনের সমাধিসৌধটিও প্রথম মোহাম্মদ শাহের আমলের একটি উৎকৃষ্ট স্থাপত্য নিদর্শন হিসেবে নজর কাড়ে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো, ভারতের অন্যত্র মসজিদের সামনে খোলা আকাশের নিচে নামাজ পাঠের রেওয়াজ থাকলেও এখানকার মসজিদগুলিতে ঢাকা ছাদের তলায় সমাবেশ করার সুবিধা ছিল। আর জানো, বাহমনির বিখ্যাত শাসক সুলতান ফিরোজ শাহের আমলে শিল্পকলার ক্ষেত্রে কিছুটা অগ্রগতি লক্ষ্য করা গিয়েছিল। তিনি ভীমা নদী ও বোহরা নদীর সংযোগস্থলে নির্মাণ করেন ফিরোজাবাদ নামক একটি শহর, যার মধ্যে ছিল পাঁচিল ঘেরা বৃহৎ দুর্গ, যে দুর্গের 4টি পথ এবং যার অভ্যন্তরে দেওয়ানি খাস, কাঞ্চনি মহল, জেনানা মহল, মুসাফিরখানা ও মসজিদের অস্তিত্ব দেখা যায় আজও। এখানকার নির্মাণ শৈলীতে তুগলকি স্থাপত্যের ছাপ সুস্পষ্ট। এছাড়া ফিরোজাবাদের ভোজনালয়ের ছাদে গম্বুজ ও পিরামিড শিল্পশৈলীর সংমিশ্রণের নিদর্শনও আমাদের বিস্ময় উদ্রেক করে।
পরবর্তী শাসক সুলতান আহমদ শাহ ওয়ালি তাঁর রাজত্বের দ্বিতীয় বছরে গুলবর্গা থেকে রাজধানী স্থানান্তর করেন বিদরে, যেখানে তিনি নির্মাণ করেন একটি বিশাল দুর্গ, যার 3টি বৃহৎ প্রবেশপথ পরিচিত ছিল সারজা দরওয়াজা, নহবত দরওয়াজা ও গম্বুজ দরওয়াজা নামে। এছাড়াও তাঁর আমলে নির্মিত অপর একটি বিখ্যাত স্থাপত্য হল 16টি স্তম্ভ দ্বারা তৈরি শোলা খাম্বা মসজিদ। এখানে লক্ষণীয় বিষয় হলো এই যে মসজিদের মধ্যে যে কোনো স্থান থেকে প্রার্থনারত প্রত্যেক ব্যক্তি দেখতে পেতেন ইমামকে। এর পাশাপাশি তখ্তমহল বা মসনদ গৃহ এবং হাজার কুঠুরির ধ্বংসাবশেষও রয়েছে এখানে। এ প্রসঙ্গে গোলাম ইয়াজদানি বলেছেন, তখ্ত মহলের অলঙ্করণে উদীয়মান সূর্য ও বাজ পাখির যে প্রতীক পাওয়া যায় তা পারসিক স্থাপত্য শৈলী দ্বারা প্রভাবিত। অপরূপ শিল্প সুষমায় সজ্জিত বাহমনি রাজ্যের সাংস্কৃতিক জীবনেও বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। বিশেষ করে ধর্মাচরণের ক্ষেত্রে নিরপেক্ষতার নীতি অবলম্বন করতেন বাহমনি শাসকরা। আ সার্ভে অফ ইন্ডিয়ান হিস্ট্রি নামক গ্রন্থে ঐতিহাসিক KM পানিক্কর এ প্রসঙ্গে উল্লেখ করেছেন যে বাহমনি সুলতানদের নিজ ধর্মের প্রতি গভীর নিষ্ঠা থাকলেও হিন্দু প্রজাদের প্রতি তারা অসহিষ্ণু ছিলেন না। আসলে হিন্দু ঐতিহ্য ও সংস্কৃতি বাহমনির রাজদরবারকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। সুলতান ফিরোজ শাহ ছিলেন একজন ধর্মসহিষ্ণু সুলতান। তার রাজত্বকালে শাসন কার্যে নিযুক্ত হন বহু হিন্দু ব্যক্তি। ফলে ধর্মীয় ক্ষেত্রে যে সৌভ্রাতৃত্বের পথেই হেঁটেছিলেন বাহমনি শাসকরা তা নির্দ্বিধায় বলা যায়। একই রকমভাবে সুফি সাধকদের প্রতিও বাহমনি শাসকদের ছিল গভীর শ্রদ্ধাবোধ। চিস্তি, কাদিরিয়া ও সত্তারি সম্প্রদায়ের সুফিদের আগমন ঘটেছিল বাহমনি রাজ্যে। বিদর অঞ্চলটি ক্রমশ পরিণত হয় কাদিরিয়া সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ কেন্দ্রে। এও জানা যায় যে সুলতান ফিরোজ শাহ ছিলেন প্রখ্যাত সুফি সন্ত গিসু বা গাইসু দারাজের একান্ত ভক্ত। গুলবর্গায় অবস্থানকালে গাইসু দারাজকে তাঁর খানকা রক্ষণাবেক্ষণের জন্য সুলতান ফিরোজ শাহ বেশ কিছু গ্রাম দান করেছিলেন। বাহমনি শাসকরা সাহিত্যের পৃষ্ঠপোষকতাও করেছিলেন ব্যাপকভাবে। এক্ষেত্রে বিশেষ উদ্যোগী হন সুলতান প্রথম মোহাম্মদ শাহ। এ প্রসঙ্গে HK শেরওয়ানি দ্য বাহমানিজ অফ দ্য ডেকান নামক গ্রন্থে তাঁর সম্পর্কে লিখেছেন যে মোহাম্মদ শাহ সুযোদ্ধা ও সাম্রাজ্যের সংগঠক যেমন ছিলেন, তেমনি তিনি কবি সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতাও করতেন এবং দাক্ষিণাত্যকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়াসী ছিলেন। এমনকি সুলতান দ্বিতীয় মোহাম্মদ শাহের আমলেও শিক্ষা সংস্কৃতির প্রসারে নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এ সময় গড়ে উঠেছিল বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার মতো গুরুত্বপূর্ণ স্থাপত্যসমূহ। বাহমনি শাসকদের মধ্যে সাহিত্যের প্রতি যার সবচেয়ে বেশি অনুরাগ ছিল তিনি হলেন তাজউদ্দিন ফিরোজ শাহ। তাঁর আমন্ত্রণে ইরাক, ইরান ও
আরব দেশ থেকে বহু পণ্ডিত ভারতে আসেন এবং ব্যাপকভাবে সাহিত্য চর্চা করেন। মধ্যযুগীয় লেখক ও ঐতিহাসিক ফিরিস্তা এ প্রসঙ্গে বলেছেন, শুধু আরবি, ফার্সি বা তুর্কি ভাষা নয়, তেলুগু, কানাড়ি ও মারাঠি ভাষাতেও ছিল তার অসাধারণ ব্যুৎপত্তি। তিনি জ্ঞানী সভাসদ, ইতিহাসবিদ, ধর্মগুরু, কবি, সাহিত্যিক প্রমুখের সঙ্গে গভীর রাত পর্যন্ত আলোচনায় মগ্ন থাকতেন। খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেলও তিনি পাঠ করেছিলেন। আর ফিরোজ শাহের উদ্যোগেই জ্যোতির্বিদ্যা চর্চার জন্য দৌলতাবাদে নির্মিত হয়েছিল একটি মান মন্দির। তবে শুধুমাত্র বাহমনির শাসকরাই নন, সুলতান তৃতীয় মোহাম্মদ শাহের প্রধানমন্ত্রী মামুদ গাওয়ানও ছিলেন শিক্ষা সংস্কৃতির গভীর অনুরাগী। ফিরিস্তার বিবরণ থেকে জানা যায় যে রিয়াজ উল ইনসা ও দিওয়ানি আসার নামক দুটি গ্রন্থ রচনা করেছিলেন মামুদ গাওয়ান। রাজধানী বিদরে তিনি নির্মাণ করেন একটি সুবিশাল মাদ্রাসা, যে মাদ্রাসার কথা ক্লাসের একেবারে শুরুতেই তোমাদের বলেছিলাম। অপরূপ শিল্প ও সংস্কৃতি চর্চার যে গভীর মেলবন্ধন ঘটেছিল বিদরের এই মাদ্রাসার প্রাঙ্গণে, তা দেখে রুশ পর্যটক নিকিতিন পর্যন্ত বিদরের ভূয়সী প্রশংসা করেছিলেন। চলে এসেছি ক্লাসের একেবারে শেষে। তবে শেষ করার আগে যেটা না বললেই নয় তা হলো, মধ্যযুগীয় দাক্ষিণাত্যের ইতিহাসে বাহমনি রাজ্য এক দীর্ঘ সংঘর্ষ ও দ্বন্দ্বের চিত্র তুলে ধরলেও শিল্প স্থাপত্যের উৎকর্ষতা ও সাংস্কৃতিক কার্যকলাপেরও এক অনন্য স্বরূপ উদ্ঘাটন করে, যা দাক্ষিণাত্যের গৌরবময় ঐতিহাসিক পর্বের সুবিস্তৃত ধারাবিবরণীর সাক্ষ্য দেয়।